বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ্ব মহামারী করোনা কোভিড-19 ভাইরাসে আক্রান্ত। বর্তমানে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এতে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেক বেশি পিছিয়ে পড়ছে। শিক্ষার্থীদের এই ক্ষতিগুলোর সামান্যতম অংশ হলেও পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার এখন অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমি আশা করছি আমাদের এই অনলাইন ক্লাসগুলো শিক্ষার্থীদের অনেক বেশি সহায়ক হবে এবং তাদের ক্ষতির অংশগুলো সামান্যতম হলেও পুষিয়ে নিতে পারবে। আজকে আমার অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পার্টনারশিপ অধ্যায়ের রিটায়ারমেন্ট অংশটি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে পার্টনারশিপের রিটায়ারমেন্ট কী। রিটায়ারমেন্ট হলো অবসর গ্রহণ। যখন এক বা একাধিক অংশীদার তাদের অংশীদারি ব্যবসা হতে পরিত্যাগ করে কিংবা তাদের ব্যবসা ছেড়ে চলে যায়, এই চলে যাওয়াকেই অংশীদারদের অবসর গ্রহণ বলা হয়। একজন অংশীদার বিভিন্ন কারণে তার ব্যবসা হতে অবসর নিতে পারে। অংশীদারি ব্যবসা হতে অবসর নিতে পারে, যেমন বয়স্ক হলে, তাদের স্বাস্থ্য খারাপ হলে কিংবা অংশীদারদের মাঝে বিরূপ সম্পর্ক প্রকাশ পেলে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন অংশীদার কী কী কারণে বা কিভাবে অংশীদারি ব্যবসা হতে অবসর নিতে পারে। এখানে বলা আছে এ পার্টনার রিটায়ার্স আইদার উইথ দ্য কনসেন্ট অফ অল পার্টনার্স। এখানে বলা হচ্ছে সকল অংশীদারদের সম্মতিক্রমে একজন অংশীদার অবসর গ্রহণ করতে পারে। সেকেন্ড, এজ পার টার্মস অফ দ্য অ্যাগ্রিমেন্ট। চুক্তির শর্ত অনুসারে একজন অংশীদার অবসর নিতে পারে। অ্যাট হিজ অর হার ওন উইল। অংশীদার বা তার নিজের স্বইচ্ছায় সে অংশীদারি ব্যবসা থেকে অবসর গ্রহণ করতে পারে। আমরা এখন দেখব একজন অংশীদার অবসর গ্রহণকালে তার প্রাপ্তিগুলো কিভাবে পেতে পারে কিংবা অন্যান্য অংশীদাররা অবসর গ্রহণকারী অংশীদারকে কিভাবে তার পাওনা পরিশোধ করে। মোড অফ পেমেন্ট অফ রিটায়ারিং পার্টনার্স ডিউ। নাম্বার 1, অল ডিউজ আর পেড থ্রু ক্যাশ। অর্থাৎ অবসর গ্রহণকারী অংশীদারকে তার প্রাপ্তির সকল অর্থ নগদে পরিশোধ করতে পারে। নাম্বার 2, পার্টলি ক্যাশ পেমেন্ট অ্যান্ড পার্টলি ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট। অবসর গ্রহণকারী অংশীদারকে তার প্রাপ্তির কিছু অংশ নগদে পরিশোধ করতে পারে এবং বাকি অংশ তার ঋণ হিসাবে স্থানান্তর করতে পারে। নাম্বার 3, অল ডিউজ আর ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট। তার সকল প্রাপ্তি নগদে পরিশোধ না করে সমস্ত অর্থকে একটি ঋণ হিসাবে নিয়ে যেতে পারে। আমরা এভাবেই একজন অংশীদারকে অবসর গ্রহণকারী অংশীদারকে পরিশোধ করতে পারি। আমরা এই স্লাইডে দুটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট বা হিসাব নিয়ে জানব। হিসাব দুটি হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। অনেক সময় তোমাদের বুঝতে সমস্যা হতে পারে কখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব আর কখন মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। অংশীদারি কারবারে কোনো অংশীদার আগমন করলে কিংবা অবসর গ্রহণ করার সময় সম্পত্তি ও দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ নিয়ে একটি হিসাব করতে হয় এবং সেই হিসাব থেকে লাভ ক্ষতি নির্ণয় করে তা সকল অংশীদারদের মাঝে বন্টন করতে হয়। তাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে। আমি আবারও বলছি, অংশীদারি কারবারের কোনো অংশীদার আগমন করার সময় কিংবা অবসর গ্রহণ করার সময় সম্পত্তি ও দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ নিয়ে একটি হিসাব করতে হয় এবং সেই হিসাব থেকে লাভ ক্ষতি নির্ণয় করে তা সকল অংশীদারদের মাঝে বন্টন করতে হয়। তাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সম্পত্তি ও দায়কে হ্রাস বৃদ্ধিপ্রাপ্ত মূল্যে উদ্ধৃতপত্রে প্রদর্শন করা হলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে।
আমি আরেকবার বলছি, যদি সম্পত্তি ও দায়কে তার হ্রাস বৃদ্ধিপ্রাপ্ত মূল্যে ব্যালেন্স শিটে শো করতে হয়, তখন আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। আর যদি পুনর্মূল্যায়িত মূল্যে সম্পত্তি ও দায়কে ব্যালেন্স শিটে দেখানো না যায়, তার মানে সম্পত্তি ও দায়কে তাদের বুক ভ্যালুতে কিংবা ক্রয়মূল্যে ব্যালেন্স শিটে দেখাতে হয়, তখন সেক্ষেত্রে আমাদেরকে মেমোরেন্ডাম আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রস্তুত করতে হবে। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের দুটি সেগমেন্ট থাকবে। প্রথম অংশে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মতো লাভ ক্ষতি নির্ণয় করতে হবে, যেখানে লাভ ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে অবসর গ্রহণকারী অংশীদার সহ থাকবে। পরের অংশে অবসর গ্রহণকারী অংশীদার ছাড়া অবশিষ্ট অংশীদারদের মাঝে নতুন প্রফিট অ্যান্ড লস অনুপাতে বন্টন করা হবে। আমাদের দ্বিতীয় সেগমেন্টে যখন আমরা নতুন প্রফিট অ্যান্ড লস অনুপাতে প্রফিট অ্যান্ড লস বন্টন করব, সেক্ষেত্রে অবসর গ্রহণকারী অংশীদারকে আনা যাবে না। আমি এই দুইটা হিসাবের পার্থক্য ভালো করে বোঝার জন্য এই পার্থক্যের মধ্যে কিছু লেখা কালার এবং বোল্ড করে দিয়েছি। তোমরা একটু দেখলেই আশা করি বুঝতে পারবে। আমরা এই স্লাইডে একটি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, XYZ যেখানে তিনজন অংশীদার এবং ওই অংশীদারি ব্যবসা হতে জেড রিটায়ার্ড গ্রহণ করেছিল। রিটায়ার্ড গ্রহণ করার সময় তাদের সুনামের মূল্য নির্ধারিত হয়েছিল 60,000 টাকা। জেড অবসর গ্রহণ করার পরে এক্স আর ওয়াই তাদের ব্যবসা চালিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে তাদের প্রফিট শেয়ারিং রেশিও হবে 3:2। পরবর্তীতে কোনো সুনাম রাখা যাবে না এবং তাদের পুরাতন রেশিও ছিল 5:4:3। প্রশ্নে বলা হয়েছে ক্যালকুলেট দ্য গেইনিং রেশিও অ্যান্ড গিভ দ্য জার্নাল এন্ট্রিজ ফর গুডউইল। আমরা যদি গেইনিং রেশিও নির্ণয় করতে যাই, তাহলে তিনজন অংশীদারের মধ্য থেকে এক্স আর ওয়াইয়ের গেইনিং রেশিও নির্ণয় করব। কেননা জেড ব্যবসা হতে অবসর গ্রহণ করেছিল, তাই তার গেইনিং রেশিও নির্ণয় করতে হবে না। আমরা জানি গেইনিং রেশিও সমান নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। সেক্ষেত্রে এক্সের গেইন হবে 3/5, যেটা হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এখানে ওল্ড রেশিও হচ্ছে এক্সের 5/12। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে এক্সের গেইন পাচ্ছি 11/60 এবং ওয়াইয়ের গেইন একই নিয়মে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও করে আমরা ওয়াইয়ের গেইন পাচ্ছি 4/16। সুতরাং তারা দুজনের গেইনিং রেশিও হবে, অর্থাৎ x/y-এর গেইনিং রেশিও হবে 11:4। আমরা আগের স্লাইডে গেইনিং রেশিও ক্যালকুলেট করেছিলাম। এখন বি পার্টে আমাদের বলা হয়েছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ ফর গুডউইল। প্রশ্ন দেখা যাচ্ছে টোটাল গুডউইল 60,000 টাকা। সেক্ষেত্রে জেডের গুডউইলের পরিমাণ হবে 60,000 ইন্টু 3/12, 50,000। আমরা জেডকে সুনামের যে অংশটা দিয়েছি সেটা ওল্ড রেশিও অনুসারে দিয়েছি। এখন কথা হচ্ছে জেডকে আমরা যে সুনামের অংশটা দিয়েছি সেটা কে বহন করবে? সেটা বহন করবে এক্স আর ওয়াই, যেহেতু এক্স আর ওয়াই আমাদের এক্সিস্টিং অংশীদার। এক্স আর ওয়াই সেই জিনিসটা ভাগ করে নেবে গেইনিং রেশিও অনুসারে। আগের স্লাইডে আমরা গেইনিং রেশিও বের করেছিলাম, সেটা ছিল 11:4। সেই অনুপাতে যদি আমরা বন্টন করে দিই, তাহলে এক্সের শেয়ার হবে 50,000 ইন্টু 11/15, 11,000। তাহলে ওয়াইয়ের শেয়ার হবে 15,000 ইন্টু 4/15, 4,000। সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে এক্স ক্যাপিটাল ডেবিট, ওয়াইস ক্যাপিটাল ডেবিট, জেডস ক্যাপিটাল ক্রেডিট। এখানে এক্স আর ওয়াইয়ের ক্যাপিটাল ডেবিট হওয়ার মানে হচ্ছে এক্স আর ওয়াইয়ের
ক্যাপিটাল মূলধন কমে যাবে এবং জেডের ক্যাপিটাল বেড়ে যাবে। আমরা এই স্লাইডে আরও একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটি আগের চেয়ে একটু ভিন্নতর। আমি পুরোটা প্রবলেম পড়ার আগে পার্টনারশিপ রিটায়ারমেন্টের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। এই ধরনের প্রশ্নে একটি ব্যালেন্স শিট থাকবে। ব্যালেন্স শিটে অ্যাজ ইউজুয়াল যেরকম অ্যাসেট আর লায়াবিলিটিস থাকে সেরকমই। আমরা অ্যাসেটের দিকে দেখতে পাচ্ছি ক্যাশ, স্টক, অ্যাকাউন্টস রিসিভেবল, ইকুইপমেন্ট আর ফ্যাক্টরি বিল্ডিং রয়েছে। এবং লায়াবিলিটিসের দিকে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, রিজার্ভ অবন্টিত মুনাফা এবং পার্টনার্স ক্যাপিটাল রয়েছে। তো এটা একটা অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স শিট। তোমরা এই ব্যালেন্স শিটটা বা ব্যালেন্স শিটের ধরন আগেই দেখেছো। এবং ব্যালেন্স শিটের সাথে একজন অংশীদার রিটায়ার করলে বা রিটায়ারমেন্টে গেলে কিছু কন্ডিশনস বা শর্ত থাকতে পারে। যেমন অংশীদারের অবসর গ্রহণের সময় সম্পত্তি ও দায়ের মূল্য কমতে বা বাড়াতে পারে, অর্থাৎ সম্পত্তি বা দায় পুনর্মূল্যায়িত হতে পারে। সুনামের মূল্য নির্ধারিত হতে পারে। এই ধরনের কিছু কন্ডিশন এখানে থাকতে পারে। যেমন আমি এখান থেকে কয়েকটা শর্ত পড়ছি। দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালিউড অ্যাট টাকা 18,000। সুনামের মূল্য নির্ধারিত হয়েছিল 18,000 টাকা। মানে অংশীদার বি রিটায়ারমেন্ট গ্রহণ করার পরে তাদের প্রতিষ্ঠানে সুনামের মূল্য নির্ধারিত হয়েছিল 18,000 টাকা। বিতে আছে ইকুইপমেন্ট টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। যন্ত্রপাতির অবচেদার্য করা হবে 10% বা যন্ত্রপাতির দাম কমাতে হবে 10%। স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20% অ্যান্ড বিল্ডিং বাই 10%। মজুত পণ্যের মূল্য বৃদ্ধি করতে হবে 20% এবং বিল্ডিংয়ের মূল্য বৃদ্ধি করতে হবে 10%। এই ধরনের কিছু সম্পত্তির দাম কমানো কিংবা বাড়ানো, দায়ের মূল্য কমানো কিংবা বাড়ানো থাকতে পারে। এখানে যে রিকোয়ারমেন্টে দেওয়া আছে সেটি একটু আমি পড়ছি। গিভ নেসেসারি জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট আফটার বিস রিটায়ারমেন্ট। প্রথমেই আমাদের বলা হয়েছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ। তাহলে আমি একটু প্রথমে জাবেদা নিয়ে কথা বলবো। আসলে এই ধরনের একটা প্রশ্ন থেকে তোমরা কিভাবে জাবেদা দিবে, মানে কোন কোন বিষয়ের উপর তুমি জাবেদা দিবে। জাবেদা দিতে গেলে প্রথমেই তোমাকে যে জিনিসটা দেখতে হবে ব্যালেন্স শিটে, সেটা হচ্ছে যদি কোনো রিজার্ভ থাকে সেই রিজার্ভ বলতে আমরা বুঝি অবন্টিত মুনাফাকে। এই অবন্টিত মুনাফাটা কোনো একজন পার্টনার্স যদি রিটায়ারমেন্টে যায় তাহলে সেটা বন্টন করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে জাবেদা দিব রিজার্ভের। নাম্বার 2, যদি কোনো একটা প্রশ্নে গুডউইল ভ্যালুয়েট করতে বলে, গুডউইল ক্রিয়েট করতে বলে, তাহলে ওই গুডউইলের জাবেদা দিতে হবে, জার্নাল দিতে হবে। নাম্বার 3, আমাদের ব্যালেন্স শিটে যে সমস্ত সম্পত্তি ও দায় রয়েছে, যদি কোনো পার্টনার্স রিটায়ারমেন্টে যাওয়ার সময় কন্ডিশনসে যদি বলা থাকে যে সম্পত্তি বা দায়ের মূল্য কমাতে হবে কিংবা বাড়াতে হবে, তাহলে ওই হ্রাস বৃদ্ধির পরিমাণ নিয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জাবেদা দিতে হবে। এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে যদি ওই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোনো প্রফিট অ্যান্ড লস হয় তার জাবেদা দিতে হবে। সবশেষে অবসর গ্রহণকারী পার্টনার্সকে পেমেন্ট করতে গেলে তার জাবেদা দিতে হবে। তাহলে আমরা এবার সরাসরি জাবেদায় চলে যাই। আমাদের 1 নম্বর জাবেদা যেটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। তাহলে যে রিজার্ভটা ছিল 7,500 টাকা, সেই রিজার্ভের টাকাটা
তিনজন অংশীদারের মাঝে বন্টন করা হয়েছে। এখানে ওল্ড রেশিও অনুসারে বন্টন করতে হবে। ওল্ড রেশিও ছিল 3:2:1, সেই অনুপাতে বন্টন করা হয়েছে। নাম্বার 2, প্রশ্নে বলা ছিল গুডউইল টু বি ভ্যালিউড অফ দ্য ফার্ম ইজ 18,000। সেই নতুন করে একটা সুনাম নির্ধারণ করতে বলা হয়েছে। সেই সুনাম ছিল 18,000 টাকা, এবং সেক্ষেত্রে যাবে হবে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, ভিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। আমরা রিজার্ভ এবং গুডউইলের জাবেদা দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা জাবেদা দিব সেটা হচ্ছে আমাদের কন্ডিশনসে কিছু সম্পত্তি দায়ের মূল্যের হ্রাস বৃদ্ধি হয়েছে, ওই হ্রাস বৃদ্ধির জাবেদা দিব। আসলে ওই হ্রাস বৃদ্ধির জাবেদাগুলো সাধারণত রেভেলেশন অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হয়। তখন হ্রাস বৃদ্ধি হলে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি। যদি কোনো সম্পত্তির দাম বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, এবং সেক্ষেত্রে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি কোনো সম্পত্তির দাম কমে যায় তাহলে ওই সম্পত্তি ক্রেডিট হবে, সেক্ষেত্রে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হবে। ঠিক তার বিপরীত হচ্ছে দায়। যদি কোনো লাইবিলিটিস কমে যায় সেক্ষেত্রে ওই লাইবিলিটিস ডেবিট হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যদি দায় বৃদ্ধি পায় তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হবে, ওই দায় ক্রেডিট হবে। সেই অনুসারে আমরা এখন দেখতে পাচ্ছি 3 নম্বর জাবেদায় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। কেননা ইকুইপমেন্ট টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%। এখানে বলা হয়েছিল ইকুইপমেন্টের কমাতে হবে, অবচয় ধার্য করতে হবে, এবং নতুন করে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ধার্য করতে বলেছিল 1250 টাকা। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টের কারণে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল কমে যায়, তাই এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট হয়েছে। নতুন করে একটা দায় সৃষ্টি করতে বলেছে, তার নাম হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন। শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য একটা দায় সৃষ্টি করতে বলেছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে একটা দায় বাড়ছে, তাই ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্রেডিট হয়েছে। তাহলে 3টা ক্রেডিট আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ঠিক তার বিপরীত আমরা 4 নম্বর জাবেদায় দেখতে পাচ্ছি স্টকের মূল্য বৃদ্ধি পেয়েছিল এবং বিল্ডিংয়ের মূল্য বৃদ্ধি পেয়েছিল। বলা ছিল স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড। এখানে অ্যাপ্রিসিয়েটেড বলতে মূল্য বৃদ্ধিকে বোঝানো হয়েছে। স্টক আর বিল্ডিংয়ের মূল্য বৃদ্ধি করা হয়েছিল, তাই স্টক অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। আমাদের আরও 2টি জাবেদা বাকি আছে। এখন সম্পত্তি দায়ের মূল্যের যে হ্রাস বৃদ্ধি হয়েছিল সেই হ্রাস বৃদ্ধির পরিমাণ নিয়ে আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। আমার এই স্লাইডের নিচের অংশে একটু দিয়ে আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমরা সেখানে দেখতে পাচ্ছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে একটা প্রফিট হয়েছিল, প্রফিটটা 3 জন অংশীদারের মাঝে ভাগ করা হয়েছিল। ওই প্রফিটটারে আবার আমাদেরকে দিতে হবে, জাবেদা দিতে হবে। সেক্ষেত্রে 5 নম্বর জাবেদা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে যদি কোনো লাভ বা প্রফিট বা লস হয়ে থাকে সেই প্রফিট অ্যান্ড লসের জাবেদা দিতে হবে। যেহেতু আমাদের এই অঙ্কে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হয়েছিল তাই জাবেদা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, ভিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। 6 নম্বর জাবেদাটা আসলে যেহেতু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, সে চলে যাওয়ার সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে টাকা তার প্রাপ্তি ছিল সে টাকাটা নিয়ে যাবে, কিন্তু এই প্রশ্নে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ ছিল না বিদায় সে তার টাকা নিয়ে যেতে পারছে না। তাই সে তার প্রাপ্তি যা ছিল 39,850 টাকা, সেই টাকাটা নতুন করে একটা লোন অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিয়েছে। তাই তার জাবেদা হবে ভিস ক্যাপিটাল ডেবিট, ভিস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো। আমাদের
রিকোয়ারমেন্টে আরেকটা অংশ ছিল, সেটা হচ্ছে প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা কীভাবে করব আমি এই স্লাইডের মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে গেলে আমি আগেই বলেছি, আমি আরেকবার বলছি, আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার জন্য সম্পত্তি ও দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ নিয়ে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে। তাহলে এই অঙ্কে স্টক এবং বিল্ডিংয়ের দাম বৃদ্ধি পেয়েছিল 5,000 এবং 5,300 করে, সেটা ক্রেডিট দিকে বসেছে। এবং আর ইকুইপমেন্টের দাম কমেছিল 3,500, সেটা ডেবিট দিকে। অ্যালাউন্স ফর ব্যাড ডেট ছিল 1,250, সেটা ডেবিট দিকে। ওয়ার্কম্যান কম্পেনসেশন নামে নতুন একটা দায় সৃষ্টি হয়েছিল, সেটা ডেবিট দিকে। আসলে এখানে কোনটা ডেবিট দিকে বসবে কোনটা ক্রেডিট দিকে বসবে সেটা আমরা একদম সহজেই জাবেদা থেকে আমরা নিতে পারি। জাবেদায় যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে আমরা সহজেই সেটা বুঝতে পারি। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা সহজেই করতে পারলাম। করার পরে এখান থেকে আমাদের এই অঙ্কে যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হয়েছে, সেই প্রফিটটা আমি বন্টন করে দিলাম ওল্ড রেশিও অনুসারে এ, বি আর সি এর মাঝে। আমরা এখন দেখব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা কীরকম হয়। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি এ 40,000, বি 30,000, সি 25,000। এটা আমরা আমাদের ব্যালেন্স শিট থেকে নিয়েছি। ব্যালেন্স শিটে লাইবিলিটিসের পাশে ছিল ক্যাপিটাল ছিল, ওই ক্যাপিটালটা এখানে ব্যালেন্স বিডি আকারে আনলাম এবং রিজার্ভটা বন্টন করছিলাম। সেক্ষেত্রে তোমরা জাবেদার প্রথম দিকে একদম দেখতে পাবে, প্রথম জাবেদায় যে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট ছিল, এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল ক্রেডিট ছিল। তার মানে রিজার্ভটা যখন আমরা বন্টন করছিলাম সেগুলো তাদের ক্যাপিটালে চলে আসছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন থেকে আমাদের যে প্রফিট হয়েছিল সেই প্রফিটটাও আমরা পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে আসব। এবং সর্বশেষ গুডউইল ছিল, এই গুডউইলের টাকাটা ক্যাশে না নিয়ে তারা ক্যাপিটালের মাধ্যমে টাকাটা বন্টন করেছে, সেক্ষেত্রে তাদের ক্যাপিটাল আরও বেড়ে গিয়েছে। তাহলে ক্রেডিট দিকে আমরা 4টা বিষয় পেলাম। এবং তাহলে তাদের ব্যালেন্স সিডি হবে এ, বি, সি। এ, বি আর সি এর জন্য যে প্রথমে এর জন্য 54,775 টাকা, বি এর জন্য আসলে বি যেহেতু রিটায়ারমেন্টে চলে গেছে তাহলে তার আর কোনো ক্যাপিটাল থাকবে না, তাই তার এটা ব্যালেন্স সিডি দেখানো যাচ্ছে না। আমরা তাকে যেহেতু ক্যাশও পেমেন্ট করতে পারছি না, আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নেই আমাদের প্রতিষ্ঠানে, সেহেতু তার টাকাটা 39,850 টাকা আমরা লোন অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে যাব। সির ব্যালেন্স সিডি 29,925 টাকা। তাহলে আমরা সহজেই আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে পারবো। আমরা এবার ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করব। এখানে ব্যালেন্স শিটে এ আর সি থাকবে, বি থাকবে না। যেহেতু বি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে তাহলে ব্যালেন্স শিটে আর বিকে দেখাতে হবে না। ব্যালেন্স শিটের যে দুটো পাশ রয়েছে অ্যাসেট আর লায়াবিলিটিস, আমি প্রথমেই ব্যালেন্স শিটের ডান পাশে আর লায়াবিলিটিস নিয়ে আলোচনা করব। তার আগে আমি আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যেটা ব্যালেন্স শিট ছিল আমরা সেটাকে ফলো করব এবং তার সাথে যে কন্ডিশনসগুলো ছিল সম্পত্তি ও দায়ের মূল্য হ্রাসের যে কন্ডিশনগুলো ছিল সেগুলো একটু আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে লায়াবিলিটিস পাশে যাই। অ্যাকাউন্টস পেয়েবলের সাথে কোনো কন্ডিশন বা সমন্বয় ছিল না, তাই অ্যাকাউন্টস পেয়েবল আগে যা ছিল এখনও তাই। নোটস পেয়েবল আগের মতোই 5,000। বিস লোন, আসলে বি যেহেতু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে তার প্রাপ্তির যে টাকাটা ছিল আমরা সেটা পরিশোধ করতে পারিনি, তাই সেটা লোন অ্যাকাউন্টে আনা হয়েছে, তাই বিস লোন 39,850 টাকা। ওয়ার্কম্যান কম্পেনসেশন, শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য একটা দায় সৃষ্টি করতে বলেছিল নতুন করে, সেটা 1,500 টাকা, সেটা এখানে দেখানো হয়েছে।
আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে গেলে একটু দেখতে পাবো যে এ আর সি এর ক্যাপিটাল যা ছিল, যে এ 54,775, সি এর 29,925, সব মিলে 84,700 টাকা ক্যাপিটাল দুজনের আমরা এখানে দেখিয়েছি। এখানে আমি আবারও বলছি বি আসবে না, যেহেতু বি রিটায়ারমেন্টে চলে গেছে, তাহলে তাকে তার ক্যাপিটালও নেই, তাকে দায়ের পাশে দেখাতে হবে না। এবার দেখব অ্যাসেট। অ্যাসেটের দিকে ক্যাশে রয়েছে 2500 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 16,000 ছিল, মাইনাস প্রভিশন ফর ব্যাড ডেট। আগের ব্যালেন্স শিটে প্রভিশন ফর ব্যাড ডেট ছিল 5,000, নতুন করে আরও 1250 টাকা অ্যাড করতে বলেছে, তাই নতুন বলবো না আমি, প্রভিশন ফর ব্যাড ডেট আমাদের এখানে 4,250। স্টক 25,000, তার সাথে অ্যাপ্রিসিয়েশন করতে বলেছিল 5,000, আমি সেটা এখানে দেখিয়েছি, তাহলে স্টক হবে 30,000। ইকুইপমেন্ট ড্যাপ্রিসিয়েট করতে বলেছিল 10%, ইকুইপমেন্ট ছিল 35,000, তাহলে ড্যাপ্রিসিয়েট করলে 3500, সেক্ষেত্রে ইকুইপমেন্টের পরিমাণ থাকবে 31,500। ফ্যাক্টরি বিল্ডিং অ্যাপ্রিসিয়েশন করতে বলেছিল, মূল্যবৃদ্ধি করতে বলেছিল, সেটা ছিল 5,300, তাহলে ফ্যাক্টরি বিল্ডিংয়ের পরিমাণ হবে 58,300। আর একটা গুডউইল ক্রিয়েট করতে বলেছিল, সেটা ছিল 18,000। আমার এখানে তাহলে যোগফল হচ্ছে 1,50,050 টাকা। দুপাশে মিলে গিয়েছে, তাহলে আমার ব্যালেন্স শিট ঠিক আছে। আসলে ব্যালেন্স শিটটা আসলে খুবই সহজ। এখানে আমাকে যেটা চিন্তা করতে হবে, আমি আগেও বলেছি, আরও একবার বলছি, সেটা হচ্ছে আমাদের আগের যে ব্যালেন্স শিটটা রয়েছে আমরা হুবহু সেটা দেখব, এবং তার সাথে যদি কোনো সমন্বয় থাকে সেটা যোগ বিয়োগ করে আমরা পুনর্মূল্যায়িত মূল্যে নতুন ব্যালেন্স শিটে দেখাবো। আশা করি তোমাদের ব্যালেন্স শিটটি বুঝতে খুব একটা সমস্যা হয়নি। তারপরেও যদি তোমাদের এই পার্টনারশিপের রিটায়ারমেন্ট অংশ নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিরাপদে থেকো।